প্রিয় দ্বিতীয় বর্ষ বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি সবাই পরম করুণাময়ের অপার কৃপায় ভালোই আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে ভালোই আছি। গত ক্লাসে আমরা রুই মাছের শ্বসনতন্ত্রের উপর আলোকপাত করেছিলাম। আশা করি তোমরা বই দিকে আরও পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিয়েছ। দুর্বোধ্য কিছু থাকলে সরাসরি সাক্ষাতের সময় আমাদের সাথে যোগাযোগ করলে আরও ক্লিয়ার হবে, অথবা অন্য রাইটারের বই পড়লেও তোমরা কোনো একটা দুর্বোধ্য জিনিস সহজে আয়ত্ত করতে পারবে। আজকে আমরা তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়, রুই মাছের যে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলোর উপর আলোকপাতের মধ্যে আমরা আজকের আলোচনা রাখছি রুই মাছের সন্তরণতলী বা সুইম ব্লাডার। এটাকে ফটকাও বলা হয়, আবার এটাকে বইয়ের দেখবে যে বায়ুতলীও লেখা আছে। তো সুইম ব্লাডারের বাংলা হয় সন্তরণতলী। এটাকে এয়ার ব্লাডার যদিও বইতে লেখা আছে, আসলে এয়ার ব্লাডার নয়, এটাকে বলা হয় সুইম ব্লাডার বা সন্তরণতলী। বাংলায় সন্তরণতলীও বলতে পারো, ফটকাও বলতে পারো, যেহেতু বেলুনের মতো দেখায়। পাখির ক্ষেত্রে এয়ার ব্লাডার, পাখি যে আকাশে উড়ে পাখির মধ্যে যে বায়ুতলীটা থাকে ওটাকে এয়ার ব্লাডার বলা হয়। পাখির ক্ষেত্রে এয়ার ব্লাডার বা বায়ুতলী। আর মাছের ক্ষেত্রে এই যে তলিটা আমরা আলোচনা করতেছি সেটাকে বলা হয় সুইম ব্লাডার বা সন্তরণতলী। সন্তরণতলী বা সুইম ব্লাডার অবস্থান কোথায়? তোমরা বাসায় মাছ কাটতে গেলে অথবা বাজারে মাছ কাটতে গেলেও দেখবে যে যারা মাছ কাটে তারা মাছের পরিপাক নালীর সাথে অনেক সময় সুইম ব্লাডার বা সন্তরণতলী, একটা ব্লাডারের মতো ফটকার মতো বেলুনের মতো অংশ চিরে কেটে ফেলে দেয়। তো যাক, সে ফটকাটার অবস্থান কোথায়? আমরা ফটকা বা সন্তরণতলী কাকে বলি, অবস্থান কোথায়? দেখো, রুই মাছের মেরুদণ্ডের নিচে, রুই মাছের বা মাছের মেরুদণ্ডের নিচের দিকে এবং পরিপাক নালীর উপরের দিকে। তাহলে অবস্থানটা দেখো, মেরুদণ্ডের নিচে এবং পরিপাক নালীর উপরে অবস্থিত একটা পাতলা প্রাচীর বিশিষ্ট থলির মতো বেলুনের মতো অংশ, যেটাকে আমরা সন্তরণতলী নামে অভিহিত করি। তাহলে সন্তরণতলী কাকে বলা হয়? মাছের মেরুদণ্ডের নিচের দিকে, পরিপাক তন্ত্র বা পরিপাক নালীর উপরের দিকে একটা বেলুনের মতো, ব্লাডারের মতো সাদা স্বচ্ছ প্রাচীর দ্বারা বেষ্টিত অংশটাকে বলা হয় ফটকা বা সন্তরণতলী বা সুইম ব্লাডার। আচ্ছা, আমি একটা ডায়াগ্রাম করেছি, তোমরা দেখো সুইম ব্লাডারতে দেখতে কিরকম। আমরা যদি আগে সেটাকে না চিনে থাকি তাহলে মাছ কাটার সময় অথবা ব্যবহারিক পরীক্ষায় বাইর করার সময়ও ছিঁড়ে ফেলবো বা কেটে ফেলবো। সেই জন্য প্রথমে আমরা মাছকে যখন অঙ্কীয়ভাবে ডিসেকশন করি বা কাটি, পরিপাক নালী তুলে ফেললে ভিতরের দিকে একটা সাদা তুলির মতো এরকম অংশ দেখা যাবে, সেটাকে আমরা সন্তরণতলী বা সুইম ব্লাডার বলে থাকি। তো এটা স্বচ্ছ এবং সাদা, মাছের কালার একরকম, সন্তরণতলীর বাইরের আবরণ আরেক রকম। এটা বাতাস পরিপূর্ণ থাকলে বেলুনের মতো ফুলে থাকে। তো সন্তরণতলীটা দেখো দুইটা প্রকোষ্ঠে বিভক্ত। একটাকে বলা হয় সম্মুখ প্রকোষ্ঠ বা অগ্র প্রকোষ্ঠ, যেটা একটু গোলাকার, একটু ছোট ধরনের। আর যে তলিটা পেছনের দিকে প্রলম্বিত, একটু লম্বা টাইপের, এটাকে বলা হয় পশ্চাৎ প্রকোষ্ঠ। তাহলে এটা হলো সম্মুখ প্রকোষ্ঠ আর এই অংশটা হলো পশ্চাৎ প্রকোষ্ঠ। সম্মুখ প্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠের মাঝখানে একটা খাঁজ থাকে, যেটাকে অগ্রস্থ খাঁজ বলা হয়। আচ্ছা,
এবং দেখবে যে পশ্চাৎ প্রকোষ্ঠের নিচের দিকে একটা লাইন অন্য নলীর সাথে বা পরিপাক নালীর সাথে যুক্ত থাকে। এই লাইনটা, এই নালীটাকে বলা হয় নিউমেটিক নালী বা নিউমেটিক ডাক্ট। নিউমেটিক নালী বা নিউমেটিক ডাক্ট অথবা এটাকে বায়ু নালীও বলা হয়। আচ্ছা, এখানে তোমাদের বইতে লেবেলিং এর সময় দেখবে যে নালী আগে একটা, ছেলেরা নাম দেয় দুইটা। নিউমেটিক নালীও নাম দিয়ে ফেলে, আবার সেটাকে অন্য নালীও নাম দিয়ে ফেলে। আসলে লেবেলিং এ এই দেখো, এই লাইনটা এখান থেকে এই পর্যন্ত, এই অংশটাকে হবে নিউমেটিক নালী, আর নিউমেটিক নালী যেখান থেকে উৎপন্ন হয় সেটাই হলো অন্য নালী বা পরিপাক নালী। এটা মুখ থেকে শুরু করে যে গলবিল বা ইসোফেগাস, এই অন্য নালীটা এখান থেকে শুরু হয়ে পরিপাক তন্ত্রের সাথে, অন্ত্রের সাথে যুক্ত। এটা অন্ত্রের সাথে যুক্ত। এই পরিপাক মুখকপল থেকে শুরু হয়ে যেটাকে এসোফেগাস বা অন্ননালী বলি, সেটা গিয়ে অন্ত্রের সাথে যুক্ত। এই অন্ননালী এবং অন্ত্রের মাঝখানে যে নালীটা উৎপন্ন হয়, যেখান থেকে বায়ুতলির সৃষ্টি হয়, এই লাইনটাকে বলা হয় নিউমেটিক নালী। আর নিউমেটিক নালী যেখান থেকে উৎপত্তি হয় সেটাকে বলা হয় অন্ননালী বা গ্রাস নালী। আচ্ছা, এটা তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায়ও বের করে দেখাতে হয় যাদের ভাগ্যে পড়ে। আর থিওরি তো এই ফটকা থেকে বা বায়ু সন্তরণতলী থেকে প্রায় সময় প্রশ্ন পড়ে। তোমরা অবজেক্টিভ প্রশ্ন উল্টে দেখলেও দেখবে, কোনো সময় সৃজনশীল প্রশ্নও করতে পারে। আলোচনা, পর্যালোচনা তোমরা ওইটা স্বীকার করে প্রশ্নগুলো আবার ভালোভাবে অনুধাবন করবে যে কোন ধরনের প্রশ্ন এখান থেকে পড়ে। আমরা আগে সার্বিক একটা আলোচনা, তার ভিতরে কীরকম, তার মেকানিজম কীরকম, কৌশল কীরকম, কী কাজ করে, সেগুলো সম্পর্কে আমরা একটা ধারণা আগে অর্জন করার পর তারপর আমরা প্রশ্নের কাছে যাব এবং উত্তর খুঁজে বাইর করব। আচ্ছা, এখন এই যে সুইং ব্লাডারে আমরা কি কি অংশ পাই আবার দেখো। তাহলে এখানে দুটা অংশ, এটা সামনের দিকে ছোট প্রকোষ্ঠকে বলা হয় অগ্র প্রকোষ্ঠ, পেছনের দিকে একটু লম্বা অংশটা যেটা বড় লম্বা সেটা বলা হয় প্রচ্ছদ প্রকোষ্ঠ। দুটো প্রকোষ্ঠের মাঝখানে যেটা খাঁজ থাকে সেটাকে অগ্রস্থ খাঁজ বলা হয়। আচ্ছা, পশ্চাৎ প্রকোষ্ঠের সামনের দিকে এই যে নিচের দিকে যে লাইনটা অন্য নালীর সাথে লাগানো, এটাকে বলা হয় নিউমেটিক নালী বা নিউমেটিক ডাক্ট। সন্তরণ তলি বের করার সময় নিউমেটিক নালী যেন না ছিঁড়ে, নিউমেটিক নালী যেন দেখাতে পারো সেভাবে রাখতে হয়। অসতর্কতা হলে নিউমেটিক নালী ছিঁড়ে যেতে পারে। তোমরা এটা যখন হাতে নাতে কাজ করবে তোমাদের তখন সেটা আরো সুন্দরভাবে ভালোভাবে আয়ত্ত হবে হাতে নাতে কাজ করলে। এমনি এখন তো আমরা তৃতীয় পড়তেছি, তোমরা কোনো সময় বাসায় রুই মাছ আসলে দেখে কাটলে তখনও তোমরা সেটা একটু দেখতে পারো। আচ্ছা, এখন আসো এই যে সন্তরণ তলির কি কাজ। সন্তরণ তলিকে দুই ভাগে ভাগ করা হয়, ফাইকোক্লিস্টি, ফাইসোস্টোমাস। কোনো কোনো মাছের এই যে নিউমেটিক নালীটা স্বাভাবিক থাকে, যেমন রুই মাছে, সেটা হলো ফাইসোক্লিস্টি। আচ্ছা, আর যদি এই যে নিউমেটিক নালীটা যদি বিলুপ্ত হয়ে যায় তখন সেটা বলা হয় ফাইসোস্টোমাস। যেমন কই মাছ, শিং মাছ, এগুলোর মাছের মধ্যে এই নিউমেটিক নালীটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়, কিন্তু রুই মাছ, কাতলা মাছ বা কার্প জাতীয় মাছগুলোর মধ্যে এটা স্বাভাবিক থাকে। আচ্ছা, বায়ুতলি বা সন্তরণ তলি বা ফটকার কি কাজ। যেমন এক নম্বর আমি কি লিখছি এখানে দেখো, আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণকারী অঙ্গ বলা হয়। বায়ুতলি ফটকা বা সন্তরণ তলিকে মাছের আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণকারী অঙ্গ হিসাবে এটা কাজ করে। আচ্ছা, কিভাবে করে এখানে দেখো, এই যে অগ্র প্রকোষ্ঠ এবং পশ্চিম প্রকোষ্ঠ যেখানে আছে সেখানে অনেকগুলো গ্যাস, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পূর্ণ থাকে। এই সন্তরণ তলিটার ভিতরে কি কি গ্যাস থাকে? অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তোমাদেরকে বারবার মনে রাখতে হবে, প্রায় সময় এখান থেকে প্রশ্ন করে এই যে এখানে কি কি গ্যাস থাকে, বিভিন্ন গ্যাসের নাম দিতে পারে, শুদ্ধটাই লিখতে হবে। তাহলে মনে রাখতে হবে যে এখানে অক্সিজেন গ্যাস,
নাইট্রোজেন গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিপূর্ণ থাকে। আচ্ছা, এখন আসো আমরা সন্তরণ তলি বা ফটকার কি খাস। 1 নম্বর আমরা কি বলছি, আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণকারী অঙ্গ বলা হয়। কিভাবে আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করে? এখন আপেক্ষিক গুরুত্ব বলতে আমরা কি বুঝি? তোমরা পদার্থবিজ্ঞানে পড়েছো আপেক্ষিক গুরুত্ব কাকে বলে বা কি জিনিস। বস্তুর ভর ডিভাইডেড বাই সমপরিমাণ অপসারিত পানির ভর, সেটাকে আমরা আপেক্ষিক গুরুত্ব বলে থাকি। মাস কিভাবে আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করে? এখানে দেখো অগ্রপ্রকোষ্ঠের মধ্যে এই যে এদিকে 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 ভিতরে বাহিরে কিছু রিটা মিরাবিলি নামক কৈশিক জালিকার একটা গ্রন্থি থাকে, যেটাকে রেটিয়া মিরাবিলে বলা হয়। রেটিয়া মিরাবিলিয়া, রেটিয়া মিরাবিলিয়া যে রক্তজালক নিয়ে গঠিত গ্রন্থি, সেটা অগ্রপ্রকোষ্ঠেও থাকে, পশ্চাৎ প্রকোষ্ঠেও থাকে। আমি আবার বলতেছি, অগ্রপ্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠের দুদিকে কৈশিক জালিকার আবরণ যুক্ত হয়ে একটা গ্রন্থির মতো আকার ধারণ করে, যেটাকে বলা হয় রেটিয়া মিরাবিলিয়া। তাহলে এদিকেও রক্তজালক থাকে, এদিকেও রক্তজালক থাকে, যেটাকে কি বলা হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। অগ্রপ্রকোষ্ঠের কাজ এবং পশ্চাৎ প্রকোষ্ঠের কাজের মধ্যে রেটিয়া মিরাবিলের মধ্যে কাজের মধ্যেও তফাৎ আছে। যেমন অগ্রপ্রকোষ্ঠের রেটিয়া মিরাবিলিগুলো রক্ত থেকে অক্সিজেন উৎপাদন করে, গ্যাস উৎপাদন করে নিঃসৃত করে। তাহলে রক্তজালক থেকে বা এই যে রেটিয়া মিরাবিলি থেকে রক্ত থেকে গ্যাস কি বলে তোমার উৎপাদন করা বা নিশ্চিত করার কাজ হলো অগ্রপ্রকোষ্ঠের রেটিয়া মিরাবিলির কাজ। আচ্ছা, পশ্চাৎ প্রকোষ্ঠ তার বিপরীত কাজ করে। পশ্চাৎ প্রকোষ্ঠ গ্যাসগুলা শোষণ করে, পশ্চাৎ প্রকোষ্ঠের রেটিয়া মিরাবিলি গ্যাসগুলা শোষণ করে। তাহলে এদিকে গ্যাস উৎপাদন করা, এদিকে গ্যাস শোষণ করা, দুইটার মধ্যে একটা সমন্বয় সাধিত হয়। আচ্ছা, এইভাবে গ্যাসের সমন্বয় সাধনের ফলে মাছের আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ হয়। মাছ যখন পানির গভীরে যায়, আপেক্ষিক গুরুত্ব বেড়ে যায়। আর মাছ যখন পানির উপরের স্থলে চলে আসে, আপেক্ষিক গুরুত্ব কমে যায়। তাইলে সন্তরণ তলির গ্যাসের উৎপাদন এবং শোষণ, এই দুইটার ফলে আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ হয়। আচ্ছা, 2 নম্বর আসো, এই সন্তরণ তলিকে মাছের উদিস্থিতি অঙ্গ বলা হয় বা হাইড্রোস্ট্যাটিক অর্গান বলা হয়। মাছের বায়ু সন্তরণ তলিকে বা ফটকাকে উদিস্থিতি অঙ্গ বা হাইড্রোস্ট্যাটিক অর্গান বলা হয়। এই যে অগ্রপ্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠের মধ্যে গ্যাসের যে উৎপাদন এবং শোষণ, তার ফলে মাছের মধ্যে পানির মধ্যে সেই মাছ তার ভারসাম্য রক্ষা করে, যে কোনো গভীরতায় সে স্থির রাখতে পারে। পানির মধ্যে যে কোনো গভীরতায় সে স্থির থাকতে সাহায্য করে বায়ুতলি। সেখানে শারীরবৃত্তীয় কাজ কি? গ্যাসের উৎপাদন, গ্যাসের শোষণ। এই দুটার ফলে মাছ তার কি বলে উদিস্থিতি অঙ্গ হিসাবে, হাইড্রোস্ট্যাটিক অর্গান হিসাবে বায়ুতলের নিয়ন্ত্রণ করার ফলে মাছ পানির যে কোনো গভীরতায় স্থির থাকতে পারে। সেজন্য এটাকে হাইড্রোস্ট্যাটিক অর্গান বা উদিস্থিতি অঙ্গও বলা হয়। আচ্ছা, এখন আসো আরেকটা শব্দ, যে মাছের আরেকটা কাজ, যে বায়ুতলীর বা সন্তরণ তলীর শব্দ গ্রহণকারী অঙ্গ হিসেবে কাজ করে। এই যে আমরা এখানে যে সন্তরণ তলী দেখতেছি, সন্তরণ তলীর সামনের দিকে একটা হাড় থাকে, সেটাকে ওয়েভেরিয়ান ওসিকল বলা হয়। তোমরা উপরের ক্লাসে অনার্স মাস্টার্সে গেলে
ওয়েবেরিয়ান অসিকল বাইর করাও একটা পরীক্ষা থাকে। যখন তোমাদের সেই উপরে ক্লাসে যাবে তখন সেটা করবে। এখন আমাদেরকে জানতে হচ্ছে কি ফোরকা বা বায়ুতলী বা সন্তরণতলী ওয়েবেরিয়ান অসিকল নামক হাঁসের সারের সাথে যুক্ত থাকে এবং ওয়েবেরিয়ান অসিকলটা অন্তঃকর্ণের সাথে যুক্ত থাকে। সেজন্য এখানে শব্দ যদি সৃষ্টি হয়, শব্দ তরঙ্গ ওয়েবেরিয়ান অসিকল নামক হাড়ের ভিতর দিয়ে অন্তঃকর্ণে পৌঁছে যায়। সেই জন্য বায়ুতলী বা সন্তরণতলীকে শব্দ উৎপাদনকারী বা শব্দ গ্রহণকারী অঙ্গ হিসেবে ট্রিট করা হয় বা ধরা হয়। তাইলে কিভাবে কাজ? সন্তরণতলীর সাথে ওয়েবেরিয়ান অসিকল, ওয়েবেরিয়ান একদম বিজ্ঞানী নাম, ওয়েবেরিয়ান অসিকলের সাথে যুক্ত থাকে এবং সেই ওয়েবেরিয়ান অসিকলের সাথে অন্তঃকর্ণের সাথে যুক্ত থাকে, যার কারণে এখান থেকে শব্দগুলা ওয়েবেরিয়ান অসিকলের মাধ্যমে অন্তঃকর্ণে পৌঁছে যায়। তখন মাছ শব্দ গ্রহণ করতে পারে। এরপরে দেখো বায়ুতলীকে অক্সিজেন গ্যাসের ভান্ডার বলা হয়। আমরা বায়ুতলীর মধ্যে যে অক্সিজেন যে গ্যাসগুলো থাকে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে অক্সিজেন গ্যাস থাকে এবং সেজন্য এটাকে অক্সিজেনের ভান্ডার বা আধার হিসেবে ট্রিট করা হয় বা ধরা হয়। আচ্ছা, কোনো মাছের সন্তরণতলী বা ফটকা শব্দ উৎপাদনকারী অঙ্গ হিসেবেও কাজ করে। অর্থাৎ এই সন্তরণতলী তার গ্যাসের বিনিময় এর ফলে বা উৎপাদন এবং বিনিময় শোষণ ইত্যাদির ফলে সেখানে শব্দ উৎপাদন করতে পারে, যেটা সরাসরি কানের সাথে যুক্ত আছে বলে হয়। সেজন্য এটাকে শব্দ উৎপাদনকারী অঙ্গ হিসাবেও ধরা হয়। তারপরে এই যে সন্তরণতলীকে প্লবতা রক্ষাকারী অঙ্গও বলা হয়। প্লবতা বা বয়ান্সি, তোমরা ফিজিক্সে এই টার্মটা পড়েছো। পানির মধ্যে মাছের উপর দিকে চাপ, নিচের দিকে চাপ, পার্শ্ব চাপ ইত্যাদি নিয়ন্ত্রণ করে সে তাকে ভারসাম্য রক্ষা করে পানির মধ্যে থাকে বলে সেই সন্তরণতলীকে প্লবতা রক্ষাকারী অঙ্গ হিসাবেও ধরা হয় বা বলা হয় থাকে। তাইলে আমরা সন্তরণতলীর কি কি কাজ, আমরা 1 নম্বরে বলেছি কি এটা আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণকারী অঙ্গ। 2 নম্বরে বলেছি কি উদিস্থিতি অঙ্গ বা হাইড্রোস্ট্যাটিক অর্গান। আবার সেটা শব্দ গ্রহণকারী অঙ্গ হিসেবেও এটাকে ধরা হয়। আবার এখানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন গ্যাস জমা থাকে বলে সেটাকে অক্সিজেনের ভান্ডার অঙ্গ হিসেবেও ধরা হয়। আবার সেটা শব্দ উৎপাদন করতে পারে বলে সেটাকে শব্দ উৎপাদনকারী কোনো মাছের শব্দ উৎপাদনকারী অঙ্গ হিসাবেও ধরা হয়। আর সেটা পানির মধ্যে মাছকে ভাসায় রাখতে সাহায্য করে, সেই জন্য এটাকে প্লবতা রক্ষাকারী অঙ্গ হিসাবেও ধরা হয়। তাইলে এখন আমরা রুই মাছের সন্তরণতলী বা সুইম ব্লাডারের উপর একটা সার্বিক ধারণা আমরা পেয়ে গেছি। প্রথমে আমি আবার একটু আগে থেকে বলে যাচ্ছি তোমাদের জন্য সহজ হয়। সন্তরণতলী কোথায় থাকে? মেরুদণ্ডের নিচের দিকে এবং পরিপাক নালীর উপরের দিকে লম্বালম্বিভাবে বা অনুভূমিকভাবে হরাইজন্টালি একটা বেলুনের মতো অংশ, সাদা বেলুনের মতো অংশ, গ্যাসে পরিপূর্ণ সাদা, এই অংশটাকে আমরা সন্তরণতলী বা সুইম ব্লাডার বলি। সুইম ব্লাডারের মধ্যে কি কি অংশ আছে আমি এখানে একটা লেবেলিং করেছি বা চিহ্নিত করেছি, তোমরা দেখো। সামনের দিকে ছোট প্রকোষ্ঠকে বলা হয় অগ্রপ্রকোষ্ঠ, পেছনের দিকে একটু লম্বা এই অংশটাকে বলা হয় পশ্চাৎ প্রকোষ্ঠ, দুইটার মাঝখানে যে খাঁজটা আছে সেটাকে অগ্রস্থ খাঁজ বলা হয়। আচ্ছা,
সন্তরণ তলিটা যেখান থেকে উৎপন্ন হয়, যে নালীর সাথে পরিবাহী নালীর সাথে সংযোগ থাকে বা অন্য নালীর সাথে সংযোগ থাকে, সেই নালীটাকে বলা হয় নিউমেটিক নালী। মনে রাখবো সবসময় নিউমেটিক নালী কোনটা? সন্তরণ তলি থেকে তোমার পরিবাহী নালী থেকে উৎপন্ন হয়ে সন্তরণ তলির সাথে যে যোগাযোগকারী যে নালী, সেটাকে বলা হয় নিউমেটিক নালী, বা কোনো কোনো সময় এটাকে বায়ু নালীও বলা হয়। আচ্ছা, বায়ু নালী যার সাথে যুক্ত থাকে সেটাকে বলা হয় অন্ননালী। আচ্ছা, তাহলে আমরা এই ডায়াগ্রামটা করব। তোমরা যারা অনলাইনে আসো বা এই ক্লাস ফলো করতেছো, সাথে সাথে খাতায় ডায়াগ্রামটা করবে, ডায়াগ্রাম করে লেভেলিংগুলো করবে। তখন তোমার বুঝতে সহজ হবে যে কোথাকার কথা কোথায় বলতেছি বা কোন অংশটা কিভাবে কাজ করে। অংশের নাম জানা থাকলে কাজের মধ্যেও তোমার বুঝতে অসুবিধা হবে। সেই জন্য সাথে সাথে ডায়াগ্রাম করো, ডায়াগ্রাম করে বিভিন্ন অংশ লেভেলিং করো। এরপরে আমরা সন্তরণ তলের যে কাজগুলো বলেছি আমি কিছুটা ব্যাখ্যা করতেছি, বইতে ওই ব্যাখ্যাগুলো আছে। ক্লাস এবং বই মিলে সমন্বয় করে যেন তোমার মেমোরির মধ্যে, তোমার স্মৃতির মধ্যে, তোমার বুঝের মধ্যে ধারণা থাকে, জানা থাকে, মনে থাকে। সেই জন্য তোমাকে কয়েকবার অধ্যবসায় করতে হবে, আবার একটু চিন্তা করতে হবে কোনটার কি কাজ, কয় ধরনের কাজ। আমি কটা মনে রাখতে পারতেছি 5-7টা কাজ তোমার সন্তরণ তলির কাজ আছে। সেখান থেকে তুমি 4টা 5টা 3টা বৈশিষ্ট্য বা কাজ মনে রাখো, তাহলে তোমার কাজে আসবে। আচ্ছা, এখন আসো, এখন এই যে বায়ুথলির মধ্যে কি গ্যাসে পূর্ণ থাকে আমি আগেও বলেছিলাম। সেখানে অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিপূর্ণ থাকে। সন্তরণ তলির মধ্যে গ্যাসের আদান প্রদান বা কেমনে হয়, গ্যাসের আধিপত্য বা গ্যাস কীভাবে উৎপন্ন হয়, তাহলে বলছি কি সন্তরণ তলির মধ্যে যে রেটিয়া মিরাবিলিয়া নামক রক্তজালক, কৈশিক জালক বা রক্তগ্রন্থি থাকে, সেই রক্তগ্রন্থি থেকে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় বিশেষ প্রক্রিয়ায় অগ্রপ্রকোষ্ঠ গ্যাস উৎপাদন করে, গ্যাস নিঃসৃত করে। ঠিক পশ্চাৎ প্রকোষ্ঠের যে রেটিয়া মিরাবিলি বা পশ্চাৎ প্রকোষ্ঠের যে রক্তজালক, কৈশিক জালক, যেটাকে রেটিয়া মিরিয়া বলা হয়, পশ্চাৎ প্রকোষ্ঠের রেটিয়া মিরাবিলিয়া গ্যাসগুলা শোষণ করে। গ্যাস উৎপাদন এবং গ্যাস শোষণ ইত্যাদির ফলে সেখানে একটা সমন্বয় সাধন হয়, এবং এই সমন্বয় সাধনের ফলেই মাছের সন্তরণ তলি এই যে বিভিন্ন কাজগুলা, যেমন আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করা, উদ্স্থিতি অঙ্গ হিসাবে পানির মধ্যে ভারসাম্য রক্ষা করা, শব্দ গ্রহণকারী অঙ্গ। কারণ এই যে বায়ুথলিটা আমি বলছি একটা হাড়ের নাম, যেটা ওয়েবেরিয়ান অসিকলের সাথে সন্তরণ তলির যোগাযোগ থাকে, এবং এই ওয়েবেরিয়ান অসিকলটা অন্তঃকর্ণের সাথে যোগাযোগ থাকে, যার কারণে এখান থেকে শব্দ উৎপাদন হলে সাথে সাথে সেটা কানের মধ্যে যা ব্রেনের মধ্যে যা বুঝতে পারে, উৎপাদন বোঝা যায়। আর এই সন্তরণ তলির মধ্যে যেহেতু বেশি পরিমাণে অক্সিজেন জমা থাকে, সেজন্য সেটাকে বলা হয় অক্সিজেনের ভাণ্ডার। আবার কোনো কোনো মাছের সন্তরণ তলির শব্দ উৎপাদন করতেও সাহায্য করে। আর মাছকে পানির মধ্যে বাসায় রাখার জন্য এটা প্লবতা রক্ষাকারী অঙ্গ হিসেবেও কাজ করে। আচ্ছা, তাহলে আমরা আজকে এখানে সন্তরণ তলির একটা ডায়াগ্রাম করে তার বিভিন্ন অংশগুলা এবং তার মধ্যে কি মেকানিজম বা কীরকম শারীরবৃত্তীয় ক্রিয়া হয়, কেমনে হয়, কিভাবে গ্যাসের শোষণ এবং কিভাবে গ্যাসের উৎপাদন ইত্যাদির ফলে যে সন্তরণ তলির বিভিন্ন কাজগুলো আমরা এখানে 5-7টা কাজ উল্লেখ করেছি। তোমরা যে কয়েকটা করো মনে রাখো, কয়েকবার পড়তে দেখবে যে তোমার এগুলো মনে হয়ে গেছে বা স্মরণ থাকবে। আশা করি পরীক্ষায়ও লিখতে পারো। এখন আসো আমরা রুই মাছের প্রজনন সম্পর্কে কিছু ধারণা। যেহেতু সময় চলে যাচ্ছে, আমার থেকে বসে থাকার সময় নাই। 1 ক্লাসে পারি, 2 ক্লাসে পারি, আস্তে আস্তে চ্যাপ্টারগুলো শেষ করতে হবে, আয়ত্ত করতে হবে। এখন আসো আমরা রুই মাছের প্রজননের উপর আলোকপাত করব।
রুই মাছের প্রজনন কাল বা মৌসুম, একটা মৌসুম আছে, সারা বছর রুই মাছের মধ্যে প্রজনন হয় না। এটা একটা মৌসুমের মধ্যে, বিশেষ করে বর্ষাকালে, বিশেষ করে আমরা ইংরেজি মাস জুলাই আগস্ট মাসের দিকে রুই মাছের প্রজননটা শুরু হয়। তখন পানির মধ্যে তাপমাত্রা লাগে 27 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম একটা গরম গরম তাপমাত্রা পানিতে হতে হয়। আর যে মাছগুলো থেকে আমরা শুক্রাণু বা ডিম্বাণু পেয়ে থাকি, সে মাছগুলোর একটা প্রাপ্তবয়স্ক হতে হয়। যেমন পুরুষ মাছের দৈর্ঘ্য যখন 65 পর্যন্ত লম্বা হয়, একটা পুরুষ মাছ যদি 65 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, তখন সেটার মধ্যে তার শুক্রাশয়ের মধ্যে, আমাদের দেহগহ্বরের মধ্যে যে শুক্রাশয় থাকে, যেটা মেসোকিয়াম আবরণ দ্বারা বেষ্টিত থাকে, সেই শুক্রাশয়ের মধ্যে শুক্রাণুগুলো সৃষ্টি হয়। আর স্ত্রী মাছের দৈর্ঘ্য যখন 51 থেকে 70 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, তখন ওই মাছের মধ্যে ডিম্বাণু বা ডিমগুলো সৃষ্টি হয়। তখন এই আকারের বা অনেক সময় এটার বয়স 1 বছর বা 1 বছর অধিক, এরকম যখন মাছের বয়স হয়, দৈর্ঘ্য যখন পুরুষ মাছের 65 সেন্টিমিটার, স্ত্রী মাছের 51 থেকে 70 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, তখন এই মাছগুলোকে আমরা মাতৃ মাছ বলি বা ব্রুট ফিশ বলা হয়। ইংরেজিতে বলা হয় ব্রুট ফিশ, বাংলায় বলা হয় মাতৃ মাছ। আচ্ছা, এখন এই মাছের প্রজননগুলো কোথায় হয়? রুই মাছের প্রজননের উৎকৃষ্ট স্থান হলো হালদা নদী। আমাদের চট্টগ্রামের একটা প্রাকৃতিক সম্পদ, চট্টগ্রামের গর্ব বলা যায় যে হালদা নদী আছে। এখানেই উন্নত মানের কার্প জাতীয় মাছের পোনা পাওয়া যায় বা নিষিক্ত ডিম পাওয়া যায়। এই হালদা নদীটা, যাদের বাড়ি চট্টগ্রামে, যারা বিশেষ করে খাগড়াছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, রৌজান, হাটহাজারী এই অঞ্চলের মানুষ, তারা হালদা নদী চাক্ষুষ দেখতে পেয়েছো বা ওদিকে আসা যাওয়া আছে যাদের। আর যারা গবেষণা করে বিভিন্ন ধরনের, তোমরা এই যে প্রাণী বিজ্ঞানের ছাত্ররা বা সমুদ্র বিজ্ঞান, ফিশারিজ যারা পড়ে, এই ছাত্রগুলা এখানে শিক্ষা সফরে আসে। শিক্ষা সফরে এসে হালদা নদীর প্রাকৃতিক দৃশ্য দেখে, যেটাকে মাছের জিন ব্যাঙ্ক বলা হয়, যে প্রাকৃতিক সম্পদে ঘেরা, এগুলো দেখতে আসে এবং সেটা ছবি তুলে তার ভিতরের বাইরের অংশগুলো, তারা পরিবেশটা দেখে কি কোন পরিবেশে এই হালদা নদীর মধ্যে প্রাকৃতিক প্রজনন সংগঠিত হয়। তারা এগুলো শিক্ষা সফরে এসে নোট করে, গবেষণা করে এবং এই হালদা নদীর উপর একটা হালদা রিসার্চ ল্যাবরেটরি সংগঠিত হয়েছে, যেখানে বিভিন্ন বিজ্ঞানীরা এবং রাজনীতিবিদ বা উপজেলা প্রশাসনও কাজ করে। আচ্ছা, যখন জুলাই আগস্ট মাস শুরু হয়, পাহাড় নদীর মধ্যে বা হালদা নদীর মধ্যে স্রোতের সৃষ্টি হয়, জোয়ার ভাটা সৃষ্টি হয়, আকাশে মেঘ থাকে, প্রচণ্ড বিদ্যুৎ চমকানি এবং মেঘের গর্জন শুরু হয়। তখনই মাছগুলা ডিম পাড়ার জন্য উপযুক্ত হয় বা উপযুক্ত পরিবেশে পাওয়ার জন্য হালদা নদীর দিকে বেঁকে বেঁকে, ভাগে ভাগে, ঝাঁকে ঝাঁকে এসে যায়। এবং যেটাকে ডিম পাড়া বলা হয় ইংরেজিতে, সেটাকে স্পাউনিং বলা হয়। স্পাউনিং, ডিম পাড়া, সেটা পুরুষ মাছের হোক স্ত্রী মাছের হোক। আমরা পুরুষ মাছের শুক্রাণু নিঃসৃত হওয়া, স্ত্রী মাছের ডিম্বাণু নিঃসৃত হওয়া, সেগুলোকে আমরা কি বলি, ডিম পাড়া বলি বা স্পাউনিং বলি। একটা 1 কেজি ওজনের মাছ 1 লক্ষ থেকে 4 লক্ষ পর্যন্ত ডিম ছাড়তে পারে। তাহলে আমরা আবার বলতেছি কি, একটা 1 কেজি ওজনের মাছ, যার দৈর্ঘ্য এই যে আগে বলেছি 65 সেন্টিমিটার, পুরুষ মাছ, স্ত্রী মাছ 51 থেকে 70 সেন্টিমিটার, এইরকম একটা মাছ
যদি 1 কেজি ওজনের হয় তার সেগুলো 1 লক্ষ থেকে 4 লক্ষ পর্যন্ত ডিম ছাড়তে পারে। আচ্ছা, এখন আসো মাছের ডিম, মাছের নিষেক বা ফার্টিলাইজেশন কিভাবে হয়। প্রজনন সময়ে যখন উপযুক্ত পরিবেশ বা ওইরকম পায়, পুরুষ মাছ এবং স্ত্রী মাছ ভাগে ভাগে ঝাঁকে ঝাঁকে স্রোতের অনুকূলে প্রতিকূলে ঝাপটা ঝাপটা করতে থাকে। প্রচণ্ড মেঘের গর্জন, বিদ্যুৎ চমকানি এবং অমাবস্যা ও পূর্ণিমা তিথির এই সমস্ত সময় নদীর পানি উষ্ণ থাকে, গরম থাকে, এই তাপমাত্রার মধ্যে থাকে, তখনই মাছগুলা ডিম ছাড়ার জন্য উপযুক্ত হয় এবং সেখানে উপযুক্ত পরিবেশে আসে এবং সাধারণ মানুষও ডিমগুলা কালেকশন করার জন্য তৎপর থাকে। তোমরা লক্ষ্য করো, এই একটা ব্যবসা সিজন জন্য অনেক মানুষ বিদেশ থেকে চলে আসে, বিশেষ করে অজানা হাটাদারি মানুষ, এরা এই ডিমের ব্যবসা করার জন্য অনেক দূর থেকে চলে আসে, লক্ষ লক্ষ টাকা সেখানে ইনভেস্ট করে, এই 10-15 দিন 1 মাসের মধ্যে ব্যবসা করে অনেক টাকা ইনকাম করে, বিশেষ করে তোমার নিষিক্ত ডিম বা বিক্রি করে। আচ্ছা, এই নিষিক্ত ডিমগুলো যখন ও সমুদ্র থেকে কালেকশন করা হয় তখন 1 কেজি ওজনের দাম 60-70 হাজার টাকার মধ্যে বিক্রি হয়। অথচ এগুলো সমুদ্র থেকে পাওয়া যায় কোনো অন্যরকম, শুধু ওই মৌসুমের সময় যখন ডিম পাড়ে তখন যাই ধরতে হয়, নৌকা নিয়ে, ডিঙ্গি নিয়ে, বিভিন্ন তোমার জলবাহন নিয়ে সেখানে মানুষ যায় এবং অপেক্ষা করে কোনো সময় না কোনো সময় মাছগুলো ডিম দিচ্ছে। এখন আসো, যখন উপযুক্ত পরিবেশ হয়, মাছগুলা, পুরুষ মাছ যখন ডিম ছাড়ে, ঠিক পুরুষ মাছ স্ত্রী মাছ যখন ডিম ছাড়ে সেই সময়ে পুরুষ মাছগুলোর সাথে সাথে থাকে পুরুষ মাছ, তার উপর শুক্রাণু ছাড়ে। তাহলে ডিম্বাণু এবং শুক্রাণুগুলো যখন পানিতে ছাড়ে, পানির আন্দোলনে লেজের ঝাপটা, পাখনার ঝাপটা, পানির তরঙ্গের বিভিন্ন ধরনের উলটপালট হওয়ার সময় শুক্রাণু এবং ডিম্বাণুগুলা পানির মধ্যে একটার সাথে একটা লাগে বা কনজুগেশন হয়, মিলিত হয়, তখনই খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে নিষেক হয়, যেটাকে বহির্নিষেক বলা হয়। যদি জরায়ুর ভিতরে, পেটের ভিতরে শুক্রাণু ডিম্বাণুর মিলন হয় তখন সেটাকে বলা হয় অন্তনিষেক। আর যদি দেহের বাইরে প্রাকৃতিক পরিবেশে, যেমন মাছের মধ্যে, পানির মধ্যে, পেটের ভিতর নয়, শুক্রাণু ডিম্বাণুগুলো পানিতে আসে যখন স্ত্রী মাছ ছাড়ে এবং দেখা যায় সেগুলা সিরিঞ্জের মতো যেভাবে পানি বের হয় সেভাবেই বের হয়ে পানির মধ্যে বের হয়। এবং যারা দেখছে অনেক সময় মৎস্যবিজ্ঞানীরা বা মৎস্য বিভাগ সেখানে যায়, এগুলো ফটো তোলে, ওরা নিজেরাও টর্চ লাইট নিয়ে বসে থাকে এবং কালেকশন করার জন্য তারাও বিভিন্ন পাত্র নিয়ে যায়। তো স্ত্রী মাছ যখন ডিমগুলা ছাড়ে, পুরুষ মাছ তার উপর শুক্রাণু ছাড়ে, পানির আন্দোলনে মাছের ঝাপটাঝাপটির মধ্যে, ঢেউয়ের মধ্যে তখন মাছগুলা, ডিমগুলা নিষিক্ত হয়। তখন সেই নিষেকটাকে বলা হয় বহির্নিষেক বা এক্সটার্নাল ফার্টিলাইজেশন। নিষেকটা কি জিনিস তাইলে? শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন। আচ্ছা, শুক্রাণু ডিম্বাণু যখন মিলন হয় তখন এই কোষটাকে, এই ডিম্বাণুটাকে নিষিক্ত ডিম্বাণু বলা হয়। শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলন হয় তখন সেটাকে কি বলা হবে? নিষিক্ত ডিম্বাণু। এই নিষিক্ত ডিম্বাণুটাকে বলা হয় জাইগোট। আচ্ছা, তাহলে জাইগোট যখন ডিম যখন নিষিক্ত হয় তখনও কোষ থাকে একটা, সেখানে কি বিনিময় হয় শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে ক্রোমোজোমের বিনিময় হয়, কিন্তু কোষ হলো একটা। এই জাইগোট যখন অবস্থা ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু মিলনের পরে যখন নিষিক্ত ডিম্বাণু হয়, যখন জাইগোট হয়, তখনও সেটা হলো কোষ একটাই থাকে। আমরা শুক্রাণু এবং ডিম্বাণুগুলো পুংজনন কোষ এবং স্ত্রীজননগুলো বলে হ্যাপ্লয়েড কোষ। অর্থাৎ শুক্রাণুর মধ্যে একপ্রস্থ ক্রোমোজোম থাকে, ডিম্বাণুর মধ্যে একপ্রস্থ ক্রোমোজোম থাকে। দুই প্রস্থ ক্রোমোজোমের যখন সংযোগ হয়, মিলন হয়, বিনিময় হয়, তখন সেটাকে আমরা ডিপ্লয়েড কোষ বলি, দ্বিপ্রস্থ ক্রোমোজোম।
দ্বিপ্রস্থ ক্রোমোজোম হওয়াই হলো নিষিক্ত ডিম্বাণু হওয়া, এবং তখনও কোষটা থাকে একটা। আচ্ছা, নিষিক হওয়ার পর নিষিক্ত ডিম্বাণুকে আমরা জাইগোট নামে অভিহিত করি। জাইগোট হওয়ার পর 30 থেকে 45 মিনিটের মধ্যে এই কোষের মধ্যে আস্তে আস্তে বিভাজন শুরু হয়, অর্থাৎ এককোষী থেকে বহুকোষী পথে যাত্রা। জাইগোটটা প্রথমে 30-45 মিনিট পরে একটা থেকে দুটা কোষ, আমরা জানি মাইটোসিস প্রক্রিয়ার ফলে একটা কোষ থেকে দুটা কোষে পরিণত হয়। আচ্ছা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, 16টা থেকে 32টা, এইভাবে কোষগুলার বিভাজন শুরু হয়। জাইগোট থেকে 30 থেকে 45 মিনিটের পরে যখন কোষের বিভাজন শুরু হয় তখন সেটাকে বলা হয় ক্লিভেজ পর্যায়। জাইগোট থেকে যখন কোষের বিভাজন শুরু হয় তখন সেটাকে বলা হয় ক্লিভেজ পর্যায়, কোষের বংশবৃদ্ধি। আচ্ছা, সেখানে 2টা, 4টা, 8টা, 16টা, 32টা এরকম কোষের সৃষ্টি হয়। এই কোষগুলোকে তখন আমরা ব্লাস্টোসিল নামে পরিচিত হয়। আচ্ছা, যখন এই কোষগুলো একটা আঙ্গুরের থোকার মতো, একটা ঝুলির মতো বা একটা ইয়ার মতো আকার ধারণ করে, গুচ্ছর মতো আকার ধারণ করে, তখন সেটাকে বলা হয় মরুলা পর্যায়। ক্লিভেজ পর্যায়ের পরের পর্যায়কে বলা হয় মরুলা পর্যায়। মরুলা পর্যায়ের পরে যখন কোষগুলা বাইরের দিকে সারিবদ্ধ হয়ে যায়, ভিতরে একটা খালি স্থানে শূন্য হয়, তখন সেটাকে বলা হয় ব্লাস্টুলা পর্যায়। ব্লাস্টুলা পর্যায়ের পরে যখন কোষগুলোর মধ্যে স্তরে স্তরে ভাগ হতে যায় তখন সেটাকে বলা হয় গ্যাস্ট্রুলা পর্যায়। গ্যাস্ট্রুলা পর্যায়ের পরে সেখানে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এই 3টে স্তরের মধ্যে আস্তে আস্তে ওই কোষের ভিতরে বা ওই কোষগুচ্ছের ভিতরে অঙ্গ সৃষ্টি হয়, যেটাকে অর্গানোজেনেসিস বলা হয়। গ্যাস্ট্রুলার পরের মধ্যে তাইলে হলো কি অর্গানোজেনেসিস বা অঙ্গ গঠন। অঙ্গ গঠনের পরে 15 বা 18 ঘন্টার মধ্যে হয়ে যায়, আস্তে আস্তে হয়ে যায়, এবং 15 ঘন্টা পরে সেখানে হৃৎপিণ্ড সৃষ্টি হয়। 15 ঘন্টা পরে হৃৎপিণ্ড সৃষ্টি হয় এবং হৃৎপিণ্ডের মধ্যে পাম্পিং বা হৃৎস্পন্দন শুরু হয়। হৃৎস্পন্দন শুরু হওয়ার পর 17 থেকে 18 ঘন্টার মধ্যে ডিমগুলা বের হয়ে আসে। আচ্ছা, 17 থেকে 18 ঘন্টার মধ্যে যখন লার্ভা বের হয়ে আসে, এখন এই লার্ভাগুলাকে তখন আমরা রেনুফোনা বা হ্যাসিংস বলে থাকি। রেনুফোনাও বলা হয়, ডিমফোনাও বলা হয়, এটাকে হ্যাসিং, ইংরেজিতে বলা হয় হ্যাসিং। এই লার্ভার বয়স বা রেনুফোনার বয়স যখন 72 ঘন্টা বা 3 দিন হয়ে যায়, যে ডিমগুলা নিষিক্ত হয়ে বের হয়ে আসলো লার্ভা হয়ে আর বিভিন্ন অঙ্গ সৃষ্টি করে, এটা যখন 72 ঘন্টা পর্যন্ত সময় হয় অথবা 3 দিন পর্যন্ত সময় হয়, যখন এই রেনুফোনার দৈর্ঘ্য 7 মিলিমিটার হয়, তাহলে 7 মিলিমিটার দৈর্ঘ্য, 76 ঘন্টা বা 3 দিন বয়স, এই সময়ের কালের রেনুপোনাকে এগুলোকে বলা হয় রেনুপোনা বা হেসিংস। আচ্ছা, আবার আসো দেখো, যখন এটা বাড়তে বাড়তে আস্তে আস্তে 96 ঘন্টার মধ্যে চলে যায় এবং 96 ঘন্টা বা 7 দিন কাছাকাছি বয়স, যখন এই রেনুপোনার দৈর্ঘ্য 12 মিলিমিটার পর্যন্ত হয়, তখন সেটাকে বলা হয় ধানিপোনা বা ইংরেজিতে ফ্রাই বলা হয়। তাহলে আমরা একটা প্রথমে পাইলাম কি রেনুপোনা বা হেসিংস, তার দৈর্ঘ্য হবে 7 মিলিমিটার, বয়স হবে 72 ঘন্টা অথবা 3 দিন। আর যদি বয়স 93 ঘন্টা হয়, দৈর্ঘ্য 12 মিলিমিটার হয়, তখন ওই অবস্থাকে বলা হয় ধানিপোনা বা ফ্রাই বলা হয়। আচ্ছা, এখন আরেকটা টার্ম দেখো, অঙ্গুলিফোনা বা ফিঙ্গার লিংস বলা হয়। এই ধানিপোনার বয়স যখন 9 দিন থেকে 30 দিন পর্যন্ত চলে যায়,
প্রায় 1 মাস সময় হয়ে যায়, এবং এই পোনার দৈর্ঘ্য যখন 30 মিলিমিটার পর্যন্ত হয় তখন সেটাকে বলা হয় অঙ্গুলি ফোনা বা ফিঙ্গার লিংস। অনেকটা আঙ্গুলের মতো দেখায় মাছগুলোকে, তখন অনেকটা আঙ্গুলের মতো দেখায়, সেই জন্য সেটার নাম হলো কি অঙ্গুলি ফোনা বা ফিঙ্গার লিংস। আমি এখানে লিখে দিয়েছি বয়স কীরকম, দৈর্ঘ্য কত হয়। আচ্ছা, এটা বাড়তে বাড়তে যখন আরও বড় হয়, 1 বছর বয়স হয়, 1 কেজি ওজন বয়স হয়ে যায়, তখন ওইটাকে বলা হয় ব্রুট ফিশ বা মাতৃ মাছ বা মা মাছ বলা হয়। আচ্ছা, তাহলে আমরা মোটামুটিভাবে মাছের প্রজননের উপর একটা ধারণা পেলাম যে রুই মাছের প্রজননের জন্য একটা নির্দিষ্ট মৌসুম লাগে, সেটা বর্ষাকালের, বিশেষ করে জুলাই আগস্ট মাস। তোমরা অনেক সময় দেখবে যে ইলিশ মাছ মারা বন্ধ করে দেয় সরকার, সমুদ্র থেকে ইলিশ মাছ মারা বন্ধ করে দেয়। কেন? ওই সময় ইলিশ মাছ স্পনিং করে বা ডিম ছাড়ে। ঠিক আমাদের এই রুই মাছগুলো ডিম ছাড়ে জুলাই আগস্ট মাসের দিকে, এবং তখন তাপমাত্রা 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত পানির তাপমাত্রা হতে হয়, বা পরিবেশের তাপমাত্রা। মাছের দৈর্ঘ্য সম্পর্কে একটা আমরা বললাম যে 65 সেন্টিমিটার দৈর্ঘ্য পুরুষ মাছ, তখন এটাকেও আমরা মাতৃ মাছ বলি। আর যদি 51 থেকে 70 সেন্টিমিটার দৈর্ঘ্য হয় তখন সেটাকেও আমরা মাতৃ মাছ বলি। এবং এই যে রুই মাছের ডিম ছাড়ার উপযুক্ত স্থান হলো হালদা নদী। আমাদের প্রাকৃতিক পরিবেশে হালদা নদী, এটা আমাদের এই যে বিশেষ করে মদুনাঘাট এলাকা, রৌজানের মদুনাঘাট, হাটাজারি, ফটিকছড়ি, এই মোহনা, এই এলাকাটা হলো হালদা নদীর রুই মাছের প্রজননের একটা মোক্ষম জায়গা এবং স্থান। আমরা রুই মাছের যে জীবনচক্রের মধ্যে একটা যে পর্যায়, প্রথমে সেটা বহির্নিষেক হবে পানির মধ্যে বহির্নিষেক হওয়ার পর নিষিক্ত ডিম্বাণুটাকে বলা হবে জাইগোট। জাইগোটটা 30 থেকে 45 মিনিটের পরে আস্তে আস্তে বিভাজন শুরু করবে মাইটোসিস প্রক্রিয়ায়। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ থেকে 2টা কোষ, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা কোষ, 8টা থেকে 16টা, 16টা থেকে 32টা কোষ, এইভাবে আস্তে আস্তে কোষের বৃদ্ধি করতে থাকে। আচ্ছা, যখন কোষের বৃদ্ধি সৃষ্টি হয় তখন সেটাকে বলা হয় ক্লিভেজ পর্যায়। ক্লিভেজেরও প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে ইত্যাদি ধাপ আছে। ক্লিভেজ পর্যায়ের পরে যখন কোষগুলো একটা গুচ্ছের আকার ধারণ করে তখন সেগুলোটাকে মরুলা পর্যায় বলা হয়। মরুলার পরে কোষগুলো যখন বাড়ির দিকে যাইয়া অবস্থান নিয়ে মাঝখানে খালি জায়গা সৃষ্টি হয় তখন ওই পর্যায়কে ব্লাস্টুলা পর্যায় বলা হয়। ব্লাস্টুলা পর্যায়ের পরের দিকে যখন কোষগুলোর মধ্যে 3টা স্তরের সৃষ্টি হয়, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এবং সেখানে একটা ব্লাস্টোসিল গঠন হয়, তখন আমরা সেটাকে গ্যাস্ট্রুলা স্তর বলি। গ্যাস্ট্রুলা স্তরের পরের থেকে অর্গানোজেনেসিস বা অঙ্গ গঠন শুরু হয়। 15 থেকে 18 ঘন্টার মধ্যে ওই কোষের গুচ্ছগুলোর মধ্যে অঙ্গ সৃষ্টি হয়, এবং 15 ঘন্টা পরে দেখা যায় যে 15 ঘন্টা, 15.5 ঘন্টা বা 16 ঘন্টা, 14 ঘন্টা, এর মধ্যে একটা বিজ্ঞানীরা বলছে 15 ঘন্টা বা 15.5 ঘন্টা, এই সময়ের মধ্যে হৃৎপিণ্ডের সৃষ্টি হয়। হৃৎপিণ্ডের সৃষ্টি হওয়া মানে তার মধ্যে প্রাণস্পন্দন বা হৃৎপিণ্ডের স্পন্দন শুরু হয়, এবং 17 থেকে 18 ঘন্টার পরে ওই ডিমটা সেখান থেকে বের হয়ে আসে, যেটাকে আমরা লার্ভা বলি। লার্ভাটার দৈর্ঘ্য যখন 7 মিলিমিটার পর্যন্ত হয়, বয়স যখন 72 ঘন্টা বা 3 দিন পর্যন্ত হয়, তখন ওগুলোকে আমরা রেনুফোনা বা হ্যাসিংস বলে থাকি। আর এই লার্ভার বয়স বা ফোনার বয়স যখন 96 ঘন্টা বা 7 দিন পর্যন্ত হয়, দৈর্ঘ্য 12 মিলিমিটার হয়, তখন সেটাকে আমরা ধানি ফোনা বা ফ্রাই বলে থাকি। আর এটা বাড়তে বাড়তে যখন 9 দিন থেকে আমরা 30 দিন পর্যন্ত সময় যায়, ওই লার্ভাটা, ওই ফোনাটা বাড়তে বাড়তে যখন 30 মিলিমিটার পর্যন্ত হয়,
তখন সেটাকে আমরা বলি অঙ্গুলিফোনা বা ফিঙ্গার লিংস। এরপরে মাছটা আস্তে আস্তে বাড়তে বাড়তে যখন 1 কেজি ওজন হয়ে যায়, 1 বছর কাছাকাছি বয়স হয়ে যায়, তখন সেটা আবার মাতৃমাছ বা ব্রুক ফিশ আকার ধারণ করে। আচ্ছা, তাইলে আমরা মাছের একটা প্রজননের একটা চক্র আমরা পেয়ে গেলাম, যে কি কি বৈশিষ্ট্যর কারণে কি কি প্রাকৃতিক পরিবেশ থাকলে বা তাপমাত্রা থাকলে কোন স্থানে রুই মাছের প্রজনন সংঘটিত হয়, সেই সম্পর্কে আমরা একটা মোটামুটি ধারণা পেয়ে গেছি। আচ্ছা, এখন আসো আমরা রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণের উপর কিছুটা আলোকপাত করা। যেহেতু মাছ হলো প্রোটিনের প্রধান উৎস, আমরা মাছে ভাতে বাঙালি, মাছরা আমাদের চলে না, এবং সেই জন্য মাছগুলোকে সংরক্ষণ করা, বংশবৃদ্ধি করা, সেগুলোকে উৎপাদন যেত ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য করা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, বিজ্ঞানী সবারই দায়িত্ব। আচ্ছা, এখন মাছ, রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ। সমুদ্র মাছগুলো রক্ষণ করার জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে, মানুষকে ঘোষণা দিয়ে থাকে মাছ না মারার জন্য, মাছের বৃদ্ধির জন্য। এই প্রাকৃতিক সম্পদ সরকার না, সরকার এবং মানুষ সবাই তো আমরা সবাই সবার জন্যই তো প্রয়োজন, সেই জন্য সেগুলো যেন সুশৃঙ্খল